আমাকে এভাবে কলঙ্কিত করবেন না জায়ান, আমি মরে যাব। অন্ধকারাচ্ছন্ন ঘরে হাত পা বাঁধা অবস্থায় বিছানায় বিবস্ত্র হয়ে পড়ে আছে অরিন। তার উপর আধ শোয়া হয়ে শান্ত চোখে তাকিয়ে আছে জায়ান নামের এক নিকৃষ্ট পুরুষ। অরিনের ভয়ার্ত কণ্ঠে বলা কথাগুলো শুনে আচমকা হো হো শব্দে হেসে ফেলে জায়ান। অরিনের হাতের ভাঁজে নিজের হাতের রুক্ষ আঙ্গুলগুলো গুজে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, বিয়ে করা স্বামী ছুঁয়ে দিলে স্ত্রী কলঙ্কিত হয়ে যায় বুঝি? অরিন চাপা আর্তনাদ করে বলল, বিয়েটা গোপনে হয়েছে জায়ান, আমার বাসায় কেউ জানে না। এসব কিছু ভুল অক্ষরেও কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এমন কেন করছেন? জায়ান এক পলক শান্ত চোখে তাকিয়ে ঝট করেই উঠে দাঁড়ায়। শরীরে জড়ানো নীল শার্টের বোতামগুলো নিঃশব্দে খুলতে থাকে। অরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে চুপচাপ দেখে কেবল। তার ভালোবাসার মানুষটার এই জঘন্য রূপ তাকে বড্ড পীড়া দিচ্ছে। জায়ান তো এরকম না, এ যেন এক অপ্রকৃতস্থ অচেনা পুরুষ। অরিন কাপা স্বরে বলল, আমি অসম্মান নিয়ে বাঁচতে পারবো না জায়ান, আমি মরে যাব। জায়ান শীতল স্বরে গম্ভীর গলায় বলল, মরার আগে আমার উত্তপ্ত হৃদয়ের ভারী বর্ষণের কারণ হও, ক্লান্ত মস্তিষ্কের একটুখানি শান্তির কারণ হও। তীব্র দহনে জ্বলে পুড়ে নিস্তেজ হতে থাকা মানুষটাকে বৃষ্টির শীতল ফোঁটার সংস্পর্শ অনুভব করতে দাও। অরিন করুণ স্বরে বলে, আপনি যেভাবে বলবেন, যা বলবেন সব হবে, তবে এখন না প্লিজ। আমি আজকেই বাসায় কথা বলবো, আমি সবাইকে মানাবো। জায়ান, তবুও এই জঘন্য তকমা আমায় দিয়েন না, দয়া করে একটু। জায়ান কেমন করে যেন হাসল, অস্পষ্ট স্বরে উত্তর দিল, সময়? সময় তো গুড়িয়াও চেয়েছিল, কিন্তু ওরা দেয়নি। শেষটায় প্রাণ ভিক্ষা চেয়েছিল, সেটাও দেয়নি। তাহলে তোমাকে কিভাবে দেই? অন্যায় হয়ে যাবে অরি, আমি তো ন্যায় বিচার করতে এসেছি। অরিন শুনতে পেল না জায়ানের এলোমেলো কথাগুলো। জায়ান অরিনের দিকে তাকিয়ে থেকেই বেডসাইড ড্রয়ার থেকে একটা ক্যামেরা বের করে। অরিন এবার চোখ বড় বড় করে তাকায়। ক্যামেরা জায়গা মতো সেট করে জায়ান ধীর পায়ে এগিয়ে যায় অরিনের দিকে। অরিন পুরো ব্যাপারটা বুঝে আতঙ্কিত হয়ে কেবল দুপাশে মাথা নাড়াতে থাকে। তার দু চোখ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ে অশ্রুকণা। ক্রুদ্ধ হয়ে আসা কণ্ঠে কোনো মতে বলে, আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না জায়ান, দোহাই লাগে ভালোবাসার, এভাবে আমাকে ঠকিয়ে দিয়েন না জায়ান। জায়ান তখনও নিশ্চুপ। অরিনের একদম সন্নিকটে এসে বেডসাইড ড্রয়ারের ওপর থেকে স্কচ টেপ নিয়ে সেটা খুলতে থাকে। অরিন এবার চেঁচিয়ে উঠে বলে, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমি আমি কাউকে মুখ দেখাতে পারবো না জায়ান। আম কথা শেষ হওয়ার পূর্বেই অরিনের মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয় জায়ান। অল্প সময়ের ব্যবধানে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তার পশুর ন্যায় আচরণে ক্ষতবিক্ষত হয়ে যায় অরিন। নির্বাক চোখজোড়া কেবল হাজারো অভিযোগ করতে থাকে। মুখ ফুটে উচ্চারিত হয় না একটা শব্দও। চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালী অতীত, যা আজ এই সর্বনাশের জন্য দায়ী। বিশিষ্ট শিল্পপতি মোশাররফ ওয়াহিদের ছোট কন্যা আরুণিকা ওয়াহিদ অরিন। তার বয়স মাত্র ১৯ বছর। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অরিন দেখতে পুতুলের ন্যায় সুন্দর। স্বভাবে খানিকটা চঞ্চল হলেও দুর্দান্ত স্টুডেন্ট এবং চমৎকার গান গাইতে পারে। আজ অরিনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। পছন্দের ভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও অরিনের মনটা বড্ড খারাপ। সকাল থেকে মায়ের পিছু পিছু ঘুরে বারংবার বলছে, মাম্মাম, ও মাম্মাম, তুমি একটু বাবাকে বোঝাও, আমি তো ছোট্ট খুকি নই, আমি এখন অ্যাডাল্ট। ব্যস্ত হাতে তরকারিতে লবণ দিতে গিয়ে একবার আর চোখে গুণধর কন্যার দিকে তাকালেন মাইমুনা ওয়াহিদ। মেয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বললেন, বয়সে বেড়ে কি লাভ হয়েছে বলো? কাজকর্ম একটাও সুবোধ বালিকার মতো নয়। তোমার বাবা তোমার ভবিষ্যৎ নিয়ে কতটা টেনশনে থাকে তুমি বুঝবে কি করে? অরিন মুখ ফুলিয়ে বলল, আমি মোটেও অকর্মা নই মাম্মাম, তুমি বাড়িয়ে বলছো।
আকস্মিক পেছন থেকে এক গম্ভীর পুরুষ কণ্ঠ বলে ওঠে, আম্মা আসলেই ভুল বলেছে, তুই অকর্মানুষ, বরং আকাইম্মাবতী। কথার বেলায় জোর থাকলেও কাজের বেলায় আকাম করা তোর প্রধান কর্ম। অরিন এবার রেগে গেল। তার পেছনে এক গাল হেসে দাঁড়িয়ে থাকা তার বড় ভাই মেজবা ওয়াহিদের দিকে তাকিয়ে বলল, দা ভাই, ভালো হচ্ছে না কিন্তু। মুখ সামলে কথা বলবে, নয়তো লাস্ট মান্থে তুমি তোমার এক্সের সাথে বিকাল 5টা বেজে 7 মিনিটে কুদ্দুস মামার স্পেশাল ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে 3 প্লেট ফুচকা খেয়েছো। আমি কিন্তু সেটা ভাবিকে বলে দেব। মেজবা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? ওরে দুষ্টু, দাঁড়া। ভাইয়ের শক্তপোক্ত হাতেই মায়ের থেকে বাঁচতে অরিন ফুরুত করেই ছুটে যায় নিজের ঘরের দিকে। যেতে যেতে চিল্লিয়ে বলে, আরো বলবো, তুমি ভাবির পছন্দের হোয়াইট কালারের শার্ট পরে দুষ্টু বালকের মতো উইদাউট এনি রিজন তোমার এক্সের সাথে দাঁত কেলিয়ে হেলে দুলে হেসে হেসে কথা বলেছ। ফুচকা খাওয়া শেষে কদু মামার ফেমাস আইসক্রিমের স্টলে হানা দিয়েছিলে, সেটাও বলবো। মেজবা মাথায় হাত দিয়ে অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাইমুনা ওয়াহিদ মৃদু হেসে বলেন, টর্নেডো আসন্ন। মেজবা ঠিক করে হেসে দিয়ে বলল, বয়স বাড়ার সাথে সাথে ওর ব্রেন কমে যাচ্ছে আম্মা। মাইমুনা ওয়াহিদ সিরিয়াস ভঙ্গিতে বলেন, তোমার বোন বড্ড জেদি হয়ে যাচ্ছে আব্বু। ওর পছন্দের ভার্সিটির ফলাফল প্রকাশ হয়েছে। তোমার গুণধর বোন দুর্ভাগ্যক্রমে চান্স পেয়েও গেছে। এখন জেদ করছে সে নাকি ওখানে পড়বে। আমি সাপ সাপ না করে দিয়েছি। তো কথা শেষ না হতেই মেজবা উৎফুল্ল কণ্ঠে বলল, ওরও চান্স পেয়েছে? এত বড় সুখবর আগে বলবে না? কি যে করো আম্মা, সবাইকে জানাতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে। আব্বাকে জানিয়েছো? মাইমুনা বেগম আবার ছেলের দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বলেন, এটা খুশির খবর নয় মেজবা। তোমার বোন বাইরে সেফ না, এটা তুমিও ভালো জানো। তারপরও এত উৎফুল্লতাও তোমাকে মানায় না। তুমি ওর মাথা থেকে এই জেদ সরানোর দায়িত্ব নিবে। মায়ের কথায় খানিকটা বিরক্ত হলো মেজবা। দাম্ভিকতা বজায় রেখে বলল, আমার বোনের দিকে হাত বাড়াবে এত বড় কলিজা এখনো কারো হয়নি। সাহস করলে পরিণতি কি হবে সেটা সবাই জানে আম্মা। আমার বোনের স্বপ্ন আমি নিজে পূরণ করব। মাইমুনা তাচ্ছিল্য হেসে বলেন, অতীত ভুলে যেও না বউ, পাপ তার বাপকেও ছাড়ে না। মেজবা খানিকটা অপ্রতিভ হলো, দৃষ্টি লুকিয়ে চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে বলল, আপনি বেশি কথা বলছেন আম্মা। এমন কিছুই হবে না। আমি ভুল করেছি, যা হওয়ার আমার হবে। এটার জন্য ওরও শাস্তি পাবে কেন? খবরদার আম্মা, একদম ওইসব অলক্ষণে কথা বলবেন না। দেওয়ালেরও কান থাকে। কথাগুলো বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে মেজবা। মাইমুনা ওয়াহিদ চোখের কোণে জমা পানিটুকু মুছে বিড়বিড়িয়ে বললেন, তোমাদের অহংকার পতনের ষড়যন্ত্রে আমার নিষ্পাপ মেয়েটাকে গুটি বানালে। তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না আমি। মনুষ্যত্ব খুইয়েছি, তবে সন্তান হারানোর সাধ্যি নাই। সময়টা নিস্তব্ধ রজনীর শেষ ভাগ। জ্ঞানহীন অরণ্যের ওপর শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে নির্লিপ্ত ভঙ্গিতে উপুড় হয়ে শুয়ে আছে জায়ান। বন্ধ চোখের কার্নিশ ঘেয়ে উষ্ণ অশ্রুকণা ক্রমশ ভিজিয়ে দিচ্ছে অরিনের গলার বাঁ পাশটা। সেই কান্নার কোনো শব্দ নেই, কেবল আছে নীরব আর্তনাদ। অরিনের বন্ধ চোখের পাতায় হাত রেখে ফিসফিসিয়ে জায়ান বলে, বড্ড অভিমান জমেছে তাই না? কথাটুকু বলতেই গলা কেঁপে উঠল। অরিনের গাল শুকিয়ে আসা, অশ্রুকণা সাদাটে দাগে হাত ছুঁয়ে লম্বা শ্বাস ফেলে ফের শোধালো, কতখানি বিষাদ অশ্রু ঝরেছে আমার নামে। জ্ঞানহীন অরিন কোনো উত্তর দিতে পারল না। জায়ান ম্লান হেসে আবারও বলল, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হিসেব আদায়ের ইচ্ছে থাকলে সেই সব মনের কবরস্থানে দাফন করে দিও অরি। আমি রিক্ত। তোমাকে দেওয়ার মতো উত্তর আমার কাছে নেই। হৃদয়ের ছাই চাপা সর্বনাশ, আগুন আর মস্তিষ্কে ঠাসা প্রতিশোধের নেশা ব্যতীত নিজের বলতে আর কিছুই অবশিষ্ট নেই আমার। জায়ানকে এই মুহূর্তে ঠিক কাঙালের ন্যায় অসহায় মনে হচ্ছে। কে বলবে এই পুরুষ একটু আগে এক নারীর সর্বোচ্চ দামি সম্পদ,
তার সম্ভ্রম কেড়ে নিয়েছে। জায়ান আবারও ছুঁয়ে দেয় অরিনের পেলব হাত। ঘরের মৃদু আলোয় অরিনের ডান হাতের অনামিকায় তার দেওয়া ডায়মন্ডের রিংটা জ্বলজ্বল করছে। জায়ান তা দেখে ফের হাসল। হাসির দমকে কেঁপে ওঠে তার শরীর। আলতো করে রিংটা ছুঁয়ে দিয়ে বলে, সংসার নয়, বরং প্রতিশোধের চিহ্ন বহন করছো তুমি। এত কেন ভালোবাসলে আমায়? কাঙ্গাল আমিটাকে শেষ মুহূর্তে এত লোভাতুর লোভ কেন দেখালে অরি? ওপাশ থেকে উত্তর আসে না। উন্মাদের ন্যায় একাই কিছুক্ষণ কথা বলে জায়ান। আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ঘরের লাইট জ্বালাতেই তীক্ষ্ণ আলোতে চোখ জোড়া নিমিষেই বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর চোখ মেলে সামনে তাকাতেই দেখে এক বিধ্বস্ত নারী মূর্তির অবয়ব। জায়ান ধীর পায়ে এগিয়ে গেল অরিনের দিকে। আলতো করে হাত পায়ের বাঁধন খুলে তাকে মুক্ত করল। ফর্সা পেলব হাত জোড়ায় রক্ত জমাট বেঁধে বিশ্রী এক ক্ষত সৃষ্টি হয়েছে। জায়ান অনিমেষ নেত্রে সেই সব দেখল। পরেক্ষণে জ্ঞানহীন অরিনকে কোলে তুলে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। নিস্তব্ধ অপরাহ্ন। অন্ধকার ঘরটা চারিদিক থেকে বন্ধ। বাহিরের প্রখর রোদের অংশবিশেষ ছুঁতে পারছে না ঘরের মেঝে। নিস্তব্ধ থমথমে ঘরটায় আচমকা প্রতিধ্বনিত হলো মেয়েলি আর্তনাদ। শরীরের অসহ্য যন্ত্রণায় অবচেতন অবস্থায় কুঁকড়ে গেল অরিন। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে গোঙানির মতো শব্দ। অচেতন অচেনা মস্তিষ্কে চেতনা ফিরতেই মনে পড়ল সেই বীভৎস অতীত। আচমকা জ্বর তপ্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। জায়ান তার পাশেই ছিল। অরিনের অস্বাভাবিক রিয়াকশন দেখে হাত বাড়িয়ে ওর বুকের সাথে জড়িয়ে নিল। অরিন আবারও ব্যথায় আর্তনাদ করে উঠল। জায়ান সাবধান করে দিয়ে বলল, বেশি নড়াচড়া করো না অরিন। ডান হাতে ক্যানোলা দেওয়া হয়েছে, বেশি নড়াচড়া করলে স্যালাইন দেওয়া যাবে না। অরিন দুর্বলের শরীরটা ছড়িয়ে নিতে চাইল, কিন্তু জায়ানের শক্ত বাহু বন্ধনী থেকে মুক্তি মেলা কঠিন। অরিনকে ছোটাছুটি করতে দেখে জায়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে শান্ত কণ্ঠে বলে, আর মাত্র কিছুক্ষণ অরি, এরপর তোমাকে চিরতরে মুক্তি দিয়ে দেব। এই সময়টুকু আমার সাথে কোঅপারেট করো প্লিজ। একটু সহ্য করে নাও এই অসহ্য লোকটাকে। অরিন ভাঙা গলায় চেঁচিয়ে বলল, আপনি একটা জানোয়ার মিস্টার শেহজাদ তাশফিক। আপনি আমার জায়ান নন। আপনি জায়ান রূপী ধর্ষক। আপনি কখনোই সেই মানুষটা হতে পারেন না যাকে বিশ্বাস করে আমি আমার জীবন সঁপে দিয়েছি। জায়ান প্রতিউত্তর করল না। অরিন হাত পা ছুঁড়ে ছুটতে চাইল। জায়ান ছাড়ল না। ধস্তাধস্তির এক পর্যায়ে রেগে মেগে অরিন একদলা থুতু ছুঁড়ে দিল জায়ানের দিকে। জায়ানের গলার কাছটায় গিয়ে পড়ল সেটা। এই পর্যায়ে জায়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করল। অরিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমার প্রতি তোমার ঘৃণাটা কয়েকশো গুণ বেড়ে যায়। উস্কে দিও না প্লিজ। অরিন চিল্লিয়ে বলে, গতকালকে তো উস্কানিমূলক কিছুই করিনি, তাহলে আমাকে কলঙ্কিত কেন করলেন? আমাকে কেন আমার স্বচ্ছ অনুভূতিগুলোকে শ্বাসরোধ করে হত্যা করলেন? আমার পবিত্র ভালোবাসাকে ভুল প্রমাণিত করলেন কেন? জায়ান নির্লিপ্ত স্বরে বলল, তুমি এটা ডিজার্ভ করো, তাই হয়েছে। এত নাটকের কিছু নেই। ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়েছে। তোমাকে বৈধ স্পর্শের অধিকার নিয়েই ছুঁয়েছি। এত সিন ক্রিয়েটের কিছু দেখছি না। অরিন রাগে ফুঁসে ওঠে। দুর্বল হাতে জায়ানের গলার কাছটা খামছে ধরে বলে, ধর্মের দোহাই দিয়ে বাঁচতে চাইছেন? কেন করলেন এই নোংরামি? ওইসব ভিডিও কেন ধারণ করেছেন? কি উদ্দেশ্য আপনার? জায়ানকে উত্তর দিতে না দেখে অরিন আরো রেগে বলে উত্তেজিত স্বরে, আমার বাবার থেকে টাকা হাতাতে চান? আপনিও সেই তথাকথিত ছোট লোক? টাকার জন্য বিবেক বিকিয়ে দিয়েছেন? এইসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করবেন আমাকে? এতক্ষণ শান্ত থাকলেও এবার জায়ান রেগে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বজ্র কণ্ঠে অরিনকে বলে,
কিপ ইয়োর মাউথ শাট অ্যান্ড এলস। অরিন দ্বিগুণ তেজ নিয়ে চিল্লিয়ে বলল, কি করবেন? আবার ঝাঁপিয়ে পড়বেন? আসুন। বলেই কাপা হাতে শরীর জড়িয়ে থাকা জায়ানের শার্টটা কাঁধ থেকে নামিয়ে দিল। রাগে রণভর্তি হয়ে বলল, আপনার যোগ্যতা ওই শরীর ছোঁয়া অবধিই সীমাবদ্ধ। রাস্তার জানোয়ারদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। অরিন ফুঁপিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখে ভেঙে গুঁড়িয়ে যাওয়া কাচের পুতুলের ন্যায় বিচূর্ণ দেখাচ্ছে। জায়ান অরিনের কথাই প্রত্যুত্তরে বলে, ডোন্ট ক্রস ইয়োর লিমিট ওয়ারি। অরিন চেঁচিয়ে বলল, কিসের লিমিট? পরিবারবিহীন এতিম বলেই আপনার এই দশা। আপনার যদি বোন থাকতো তাহলে বুঝতেন মেয়েদের সম্মান। জায়ান এই পর্যায়ে রাগে রণমূর্তি ধারণ করল। হাত মুষ্টিবদ্ধ করে বজ্র কণ্ঠে বলল, আই সেড ডোন্ট ক্রস ইয়োর লিমিট অরি। অরিন থামল না। তার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পুনরায় চেঁচিয়ে বলল, ইউ আর এ বাস্টার্ড। সত্যি বললে গায়ে লাগে কি কর। কথা শেষ হওয়ার পূর্বেই জায়ান এক ধাক্কায় নরম ফোমের বিছানায় চেপে ধরল অরিনের ছোট্ট দেহখানা। তার উগ্র আচরণে হকচকিয়ে গেল অরিন। সময় পেরোতেই পুনরায় জায়ানের পেশিবহুল হাতের অমানুষিক নির্যাতনে ক্ষতবিক্ষত হলো মেয়েটা। কুখ্যাত রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ মেজবার একমাত্র আদরের বোন অরুণিকা ওয়াহিদ ওয়ারিন ৩ দিন যাবৎ নিখোঁজ। নিউজটা এক প্রকার শোরগোল ফেলে দেয় শহরে। সব থেকে বেশি হইচই শুরু হয় তখন, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় অরিনের ধর্ষিত হওয়ার চিত্র। কয়েকটা ঝাপসা ছবি মুহূর্তেই ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে পুলিশকে ইনফর্ম না করে নিজের দলীয় বেস্ট নেতা কর্মীদের মাধ্যমে খোঁজ করলেও এই অনাকাঙ্ক্ষিত তথ্য সামনে আসার পর বেস্ট টিমকে হায়ার করা হয় অরিনের খোঁজ পাওয়ার জন্য। এইসব ম্যানার্সলেস লোকজনকে নিয়ে কে ইনভাইট করে ডেকে এনেছে? নাকি ইনভাইটেশন ছাড়াই ওনাদের আগমন ঘটেছে? ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই রাগী স্বরে দাঁতে দাঁত পিষে হুংকার ছেড়ে কথাগুলো বললেন এসপি মেহরাব শিকদার। ওনার ধমকে নিমিষে চুপসে গেল বাকি অফিসাররা। উত্তর দেওয়ার আগেই উপস্থিত সাংবাদিকদের মাঝে একটা সুমিষ্ট অথচ ঝাঁঝালো নারী কণ্ঠে বলে উঠল, ম্যানার্সলেস লোকজন বলে কাদের সম্বোধন করলেন? মেহরাব পেছনে ফিরে এক পলক তাকালো সেই কণ্ঠের মালিকের দিকে। লম্বায় ৬ ফুটের কাছাকাছি বিশালদেহী এক সুদর্শন পুরুষকে এভাবে তাকাতে দেখে রমণী খানিকটা অপ্রস্তুত হলো। মেহরাব সেসব তোয়াক্কা না করে শান্ত অথচ ধারালো স্বরে বলল, আপনার টিমের সেসব বেকুবকে যারা পরিস্থিতি না বুঝে মাইক নিয়ে যা তা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমাদের উদ্দেশ্যে। আচমকা পাল্টা উত্তরে খানিকটা থতমত খেল সেই রমণী। অপ্রস্তুত ভাবটা মুহূর্তেই সামলে বলল, আপনি ইনচার্জ, বর্তমান পরিস্থিতি না জানলেও কতটুকু জানেন সেটা প্রশ্ন করা কি অন্যায়? আপনারা ৩ দিন ইনভেস্টিগেশন করে কিছুই খুঁজে পাননি, নিজের ব্যর্থতা স্বীকার করে লজ্জা করছে না? আমাদের ওপর দায় দিতে চাইছেন? কথাগুলো অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল সেই রমণী। মেহরাব এবার পুরোপুরি পেছনে ঘুরে তাকালো। তীক্ষ্ণ চোখে পরখ করল গলায় ঝুলানো আইডি কার্ডের যাবতীয় ডিটেলস। অতঃপর বাঁকা হেসে বলল, মিস রোদেলা মুর্তজা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন প্রকাশ্যে জানাতে হয় তাই না? এই বিষয়টা বোধহয় আপনার জানা নেই। বিনা দাওয়াতে আমাদের পেছনে ঘুরে একটাও ইনফরমেশন বের করতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। আমাদের ওপর রাগ দেখালে সেটা মিটবে না। আর কিছু শুনতে চান? না থাক, পরে আবার লজ্জায় সিটিয়ে যাবেন। রোদেলার ফর্সা চেহারা ক্রোধে লাল হয়ে গেল। চড়া মেজাজে বলল, আপনি কিন্তু আমায় অপমান করছেন অফিসার। মেহরাব নির্লিপ্ত সুরে বলল, আপনাদের রেসপেক্ট করাও দোষ? তখন আবার বলবেন, আপনি কিন্তু আমাদের গায়ে ঢলে পড়তে চাইছেন অফিসার। রোদেলা মেজাজ হারিয়ে চোখ মুখ শক্ত করে রাগী স্বরে বলল, আমি আপনার নামে মানহানির মামলা করব অফিসার। মেহরাব বিরক্ত হয়ে নির্বিকার গলায় বলল, আমার অফিসে আপনার নিমন্ত্রণ রইল, দুজনে বসে আলোচনা করে না হয় ঠিক করব আরও কি কি মামলা দেওয়া যায় আমার নামে।
আপাতত আপনার অ্যালার্মের মতো মুখটা বন্ধ করে শান্তি বজায় রাখুন। উত্তরে আর কিছুই বলতে পারল না রোদেলা। উপস্থিত সকল সাংবাদিক এতক্ষণ বেপরোয়া হয়ে যা তা প্রশ্ন করলেও টিম লিডারের করুণ পরিণতি দেখে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। রোদেলার পাশে থাকা নির্ঝর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এ তো কোনো সাধারণ অফিসার নয় লা। তোকে এক কথায় চুপ করে দেওয়া হয় এক মহামানব। কাজ শেষে ওনাকে একটা বড় করে সালাম দিয়ে আসবো দোস্ত। আমার 23 বছরের আফসোস উনি মাত্র 23 সেকেন্ডে মিটিয়ে দিয়েছে। বিগ ব। নির্ঝরের কথাগুলো শুনে তার পায়ে জোরে সোরে একটা পাড়া দেয় রোদেলা। নির্ঝর চোখ বড় বড় করে তাকালে পুনরায় নির্ঝরের কোকড়া চুলগুলো মুঠোবন্দি করে দুবার ঝাঁকিয়ে বলল, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। খুব শখ না আমাকে অপমান হতে দেখার? শখ মিটেছে, এখন যা ফোট, নয়তো তোর নুডলস চুল তেলাপোকার সাথে ফ্রাই করে তোর পেয়ারে অফিসারকে খাওয়াবো। রোদেলার কথা নির্ঝর চোখ মুখ খিচিয়ে হজম করে। এই মেয়ে রেগে গেলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে সম্মানের দফা রফা করতে দুবার ভাববে না। মান সম্মান বাঁচাতে মুখে কুলুপ এঁটে ভদ্র বাচ্চার মতো ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকলো বেচারা। সিনিয়র অফিসারের সাথে একজন সাংবাদিকের এরূপ বাকবিতণ্ডা খুব আয়েশ করে মজা নিয়ে দেখছিল বাকি অফিসারেরা। তারা ভেবেছিল ঝড় বোধহয় দিক পরিবর্তন করেছে, কিন্তু বিধিবাম। মেহরাব তৎক্ষণাৎই তাদের দিকে ফিরে ক্রোধান্বিত স্বরে প্রশ্ন করে, এখানে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য ডেকে আনা হয়েছে আপনাদের? প্রিপারেশন এখনো শুরু হয়নি কেন? নাকি অপরাধীর থেকে ইনভাইটেশন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন? মেহরাবের কথায় থতমত খেল সকলে। তার মধ্যে একজন সাহস জুগিয়ে বলল, স্যার, ভিকটিমের বাড়ির লোকজন না আসা অবধি অপেক্ষা করতে বলেছে বড় স্যার। ওনারা আসলে যেন ভেতরে তল্লাশি নেওয়া হয়। সে মেহরাব কথাটা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো সেই অফিসারের দিকে, পরক্ষণেই হুঙ্কার ছেড়ে বলল, এমন কোনো ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়নি। যেহেতু এটা আমার আন্ডারে আছে, সেহেতু আপনাদের উচিত ছিল আমার কথা মতো কাজ করা। প্রমাণ সহ জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন। আপাতত এই দিকের বিষয়টা হ্যান্ডেল করুন। মেহরাবের কথা শুনে সেই অফিসার ফাঁকা ঢোক গিলল। এমন জাদ্রের লোক সে আর দুটো দেখেনি। এই ইনস্ট্রাকশন উপর মহল নয়, বরং ভিকটিমের পরিবার থেকে এসেছিল। লোভে পড়ে রাজি হয়ে এখন যদি চাকরি খোয়াতে হয়, তাহলে সব শেষ। টেনশনে দর দর করে ঘামতে থাকলো বেচারা। মেহরাব এবার চোখ তুলে চারপাশটা ভালো করে দেখলো। শহর থেকে খানিকটা দূরে জঙ্গলের ভেতর এমন নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত বাগান বাড়ি থাকতে পারে, সেটা অনুমান করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। চারিদিকে বাহারি রকমের ফুলের বাহার। এইরকম জায়গায় একজন কিডন্যাপার কোনো ভিকটিমকে কেন রাখবে? সেই প্রশ্নটা বারংবার মস্তিষ্কে আসছে। মেহরাব প্ল্যান জানিয়ে দ্রুত সবাইকে অ্যালার্ট করে। মেহরাবের ইশারা মতো সকলে এগিয়ে যায় বাগান বাড়ির দরজার দিকে। মেহরাব সেই দিকে পা বাড়ানোর আগে পেছনে ফিরে সবার উদ্দেশ্যে বলে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। ওই ইয়েলো মার্কটা পেরিয়ে কেউ সামনে আসার দুঃসাহস দেখালে তাকে আলামত নষ্ট করার অভিযোগে একদম জেলে পুরে দেব। উপস্থিত সকলে এবার চরম বিরক্ত হয়। বাহিরে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হলে এসে লাভটা কি হলো? মেহরাব ওইসব গায়ে মাখল না। সাবধানে এগিয়ে গেল সামনে। একতলা বিশিষ্ট সিমসাম একটা বাড়ি। দরজাটা ঠেলে সামনে ঢুকতেই খুব স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের সংসারের চিত্র দেখতে পেল সকলে। ভেতরে আহামরি কোনো আভিজাত্যপূর্ণ পরিবেশ নেই। চারটা ঘর, বিশাল ডাইনিং এবং একটা রান্নাঘর রয়েছে কেবল। মেহরাব চারিদিকে দৃষ্টি বুলিয়ে দুজনের টিম তৈরি করে 6 জন অফিসারকে 3টা রুম সার্চ করতে বলল। অন্য রুমটাতে সে একা গেল। মেহরাব দরজায় হাত রাখতেই সেটা খুলে গেল। ভেতরে ঢুকে পুরো ঘর এলোমেলো করে খুঁজলেও কোনো লাভ হলো না। কোনো ক্লু পাওয়া যায়নি। অনুসন্ধানী দৃষ্টি সবটা পরখ করেও কোনো প্রমাণ হাতে আসলো না। এর মাঝে সকলে এসে জানালো অন্য জায়গায় কোনো আলামত পাওয়া যায়নি। তরতরিয়ে রাগ বাড়ল মেহরাবের। এত পাকাপোক্ত তথ্য ভুল কিভাবে হলো? তথ্য লিক হওয়ার চান্স প্রায় 0%। তবুও
হুট করে কিছু একটা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে কল লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই ব্যগ্র কণ্ঠে শুধালো, এক্সাক্ট লাস্ট লোকেশনটা বলো আমাকে। ফোনের ওপাশ থেকে কিছু বলতেই মেহেরাব খেই হারিয়ে দুটো গালি দিয়ে বলল, কয় কদম আগে, পেছনে একদম অ্যাকুইরেট ভাবেই বলো। আবারও ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে সাবধানে সামনের দিকে 4 কদম এগিয়ে থেমে গেল মেহেরাব। সামনের বইয়ের বিশাল স্তূপ সাজানো। অফিসারেরা উৎসুক দৃষ্টিতে দেখছে মেহেরাবকে। মেহেরাব আবারও বলে ওঠে, কোন দিকে হাত বাড়াবো? ইনস্ট্রাকশন অনুযায়ী একটু খোঁজাখুঁজি করতেই হাতে আসলো সেই কাঙ্ক্ষিত ফোন। এটার লোকেশন ট্র্যাক করেই এত দূরে এসেছে তারা। মেহেরাব এবার বজ্র কণ্ঠে বাকি অফিসারদেরকে বলল, বইয়ের লাইব্রেরিটা খুঁজে দেখতে। এক পাশের দেওয়াল জুড়ে পুরোটা বইয়ে ঠাসা। এত এত বই নামিয়ে খুঁজতে হবে ভেবেই সকলের মনটা উদাস হয়ে গেল। মেহেরাব এক পলক তাদের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, আপনাদের কি দেখে চাকরি দেওয়া হয়েছিল? কথা বুঝে অ্যাকশন নিতে এত সময় লাগলো? কাল থেকে অফিসে আসতে হবে না। মেহেরাবের কথায় সকলে অপমান বোধ করলো। কথা না বাড়িয়ে দ্রুত কাজ করার চেষ্টা করলো। তাদের আরামের ঘুম হারাম করতেই এই অফিসারদের বদলি হয়েছে, তা ঢের বোঝা হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর কালো মলাটের মোড়া একটা বই টানতেই আচমকা দেওয়াল সরে এক ভয়াবহ দৃশ্য সকলের সামনে উন্মোচিত হলো। সকলে চোখ বড় বড় করে দেখলো এক অবাক করা নির্মম দৃশ্য। অতিশয় সুন্দরী এক বিধ্বস্ত রমণী রক্তাক্ত এক পুরুষকে বুকে আগলে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে তার মুখপানে। মেঝেতে পড়ে আছে কালো চকচকে ভয়ঙ্কর এক ধাতব অস্ত্র। সেই রমণীর পরনে সাদা শার্টটা রক্তে ভিজে উঠেছে ক্রমশ। মাঝে মধ্যে নীরব কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে সেই রমণীর দেহাবয়ব। তার দিকে কয়েক জোড়া চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সেই দিকে কোনো খেয়াল নেই। মেহরাব অবাক চোখে তাকিয়ে তারপর ধীর স্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ ওয়ারিন। জায়ানের রক্তাক্ত শরীরটা বুকে আগলে বসে আছে অরিন। মেঝেতে রক্তের স্রোত। অরিনের পরনের শুভ্র শার্টটাও ক্রমাগত রক্তিম রঙে ধারণ করেছে। সেই সবে যেন তার কোনো হুঁশ নেই। সে এক মনে কেঁদে কেঁদে আদুরে স্বরে জায়ানকে ডাকছে। জড়িয়ে আসা কণ্ঠে বলছে, জান সাহেব, এই জান সাহেব, উঠছেন না কেন? নিথর জায়ানের কাছ থেকে উত্তর না পেয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আবারও একই প্রশ্ন করছে বেচারি। লাইব্রেরির দরজা খুলে এমন একটা দৃশ্য দেখতে হবে, এমনটা কেউই কল্পনা করেনি। মেহেরাব সাময়িকভাবে হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেয়। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করতে করতে বাকিদের উদ্দেশ্যে বলে, দ্রুত ফরেনসিক টিমকে ভেতরে আসতে বলুন এবং জায়গাটাকে সিল করে দিন। মেহরাব অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে যায় অরিনের দিকে। জায়ানের শোকে মত্ত অরিন তখনও খেয়াল করেনি মেহরাবকে। মেহরাব এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের সামনে আলতো স্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ। অরিন চমকে গিয়ে চেঁচিয়ে ওঠে। জায়ানের ক্ষতবিক্ষত বক্ষে মুখ গুজে নিজেকে আড়াল করতে চায়। ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমাকে ছুবেন না প্লিজ। শক্তপোক্ত মেহরাবের বুকটা কেঁপে ওঠে। অরিনকে ভয় পেতে দেখে তাকে শান্ত করতে আদুরে স্বরে বলে, আমি আপনার বড় ভাইয়ের মতো, ভয় পাচ্ছেন কেন? আর আপনার বাহু বন্ধনে আবদ্ধ ব্যক্তি ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন, আমাকে চেক করতে দিন অ্যাটলিস্ট। অরিন জায়ানের বুক থেকে মুখ তোলে। চোখ দুটো সামান্য উঁচিয়ে মেহরাবকে দেখল। পরেক্ষণে কিছু একটা ভেবে চেঁচিয়ে বলে উঠল, আপনাদের দাভাই পাঠিয়েছে তাই না? আমার কোনো হেল্প লাগবে না, আমাদের একলা ছেড়ে দিন। আমি ভুলবশত জায়ানকে একটু হার্ট করে ফেলেছি, সে অভিমান করে ঘুমিয়ে আছে। মেহরাব বুঝলো অরিন অতিমাত্রায় শক পেয়ে ট্রমাটাইজ হয়ে গেছে। বাকি অফিসারেরা আলামত সংগ্রহ করলেও মেহরাব অরিন এবং জায়ানের দিকটা দেখছে। অরিন জায়ানকে ছাড়তে অসম্মতি দেখালে মেহরাব সময় নষ্ট না করে আগে জায়ানের হাতের পালস চেক করে।
শুরুতেই ধারণা করেছিল হয়তোবা সে আর নেই, কিন্তু পালস চেক করতেই সেই ধারণা পাল্টে গেল। ধড়ফড়িয়ে বলে উঠল, স্ট্রেচার আনতে বলো, কুইক। মেহরাব দ্রুত জায়ানকে অরিনের থেকে ছাড়াতে গেলে অরিন জায়ানের শার্ট আঁকড়ে ধরে। মেহরাব শক্ত হাতে ছাড়িয়ে নিলে মেহরাবের ওপর চড়াও হয় অরিন। চেঁচিয়ে বলে, ছেড়ে দিন আমাদের, ছাড়ুন, ওকে কিছু করবেন না। জান সাহেব, উঠুন না প্লিজ, আমি ডাকছি তো আপনাকে। অরিনের করুণ আর্তনাদ মেহেরাবকে স্পর্শ করল না। সে জায়ানের রক্তক্ষরণের উৎস খুঁজতে গেলে তার চোখ আটকালো জায়ানের হৃৎপিণ্ডের কাছটায় গুলিবিদ্ধ হওয়া এক বীভৎস ক্ষততে, যেখান থেকে চুইয়ে পড়া রক্ত ক্রমশ মেঝে ছড়িয়ে দিচ্ছে, রাঙিয়ে দিচ্ছে। বাগানবাড়ির সামনে হতাশ মুখে দাঁড়িয়েছিলেন সাংবাদিকেরা। এই নিউজটা তাদের জন্য বড্ড ইম্পর্টেন্ট। গত দুদিন যাবৎ দৌড়াদৌড়ি করে কোনো তথ্য হাতে আসেনি। আজও যদি খালি হাতে ফিরে যেতে হয়, তবে সবটাই বৃথা। সৃষ্টিকর্তা বোধহয় বুঝলেন তাদের ব্যাপারটা। তৎক্ষণাৎ বাগানবাড়ির কালো গেট পেরিয়ে তীব্র গতিতে প্রবেশ করে একটি ল্যান্ড ক্রুজার। গাড়ির দরজা খুলে বিশিষ্ট রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ মেজবাকে বেরিয়ে আসতে দেখে সকলে যেন আশার আলো খুঁজে পেল। কিন্তু বিধিবাম দৌড়ে এগিয়ে আসতে নিলে তাদেরকে আটকে দেয় বিশালদেহী ৮ জন গার্ড। মেজবা একবার বিরক্তির শ্বাস ফেলে গটগট পায়ে এগিয়ে যায় বাগান বাড়ির দিকে। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আচমকা থমকে যায় মেজবা। চোখ বড় বড় করে তাকায় চারপাশে। এ যেন সেই ১১ বছর আগের প্রতিচ্ছবি। কয়েকটা ফাঁকা ঢোক গিলে দুবার মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে আবার সামনে তাকায়। এবারও একই দৃশ্য ভেসে ওঠে। এমন সময় পেছন থেকে একজন গার্ড এসে বলে, স্যার, আর ইউ ওকে? মেজবা কাঁপা কাঁপা স্বরে বলে, হ্যাঁ। হুট করে কিছু একটা মনে পড়তেই রাগে গজগজ করে মেজবা বলে, আমি বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। আমার আদেশ অমান্য করার সাহস কি করে হয় সেই অফিসারের? এদিকে সমস্যাটা সমাধান হলে ওকে আমার পার্টি অফিসে আনবি। গার্ডটা ফাঁকা ঢোক গিলল, বলল, জি স্যার। মেজবা যেন পলক ফেলতে পারছে না। কদম আগাতে কষ্ট হচ্ছে। সে এক প্রকার স্তম্ভিত হয়ে দেখছে বাড়ির চারপাশ। আশেপাশের হাওয়া ফিসফিসিয়ে বলছে, এই চৌকাঠ মারিয়ে সামনে আগালেই আরেক ধ্বংসের অধ্যায় শুরু হবে। এবার ক্ষমতা নয়, বরং প্রিয় জিনিস হারানোর লড়াই শুরু হয়েছে। অতীত বদলা নিতে ফিরে এসেছে এবং মাসুল দিচ্ছে তোর নিষ্পাপ ছোট্ট বোনটা। মেজবা নিজেকে সামলে বলল, সব মিথ্যা, সব ভ্রম। এখানে আমার অরুণ নেই। কথাগুলো বলে চৌকাঠ থেকে ফিরে চলে আসতে নিলে কর্ণকুহরে আসে অরিনের বীভৎস আর্তনাদ। আকুলতার স্বরে কি যেন বলছে। মেজবার বুক ধড়ফড়িয়ে ওঠে। ১১ বছর আগের সেই মেয়েলি কণ্ঠের চিৎকারের সাথে মায়াবী মুখটা ভেসে উঠল মানসপটে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেবল। অরিনের চিৎকার শুনে গার্ডের চিনতে ভুল হলো না। মেজবাকে নির্বিকার দেখে গলা উঁচিয়ে ডেকে বলল, স্যার, অরুণিকা ম্যামের চিৎকার শুনলাম মনে হলো। মেজবা আনমনেই বলে, কি? তৎক্ষণাৎ তাদের ক্রস করে দুজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ছুটে যায়। মেজবা এবং গার্ড একে অপরকে একবার দেখে তারাও ছুটে যায় পেছনে। কাঙ্ক্ষিত রুমে আসতেই মেজবা ভেতরের দৃশ্য দেখে আবারও হকচকিয়ে যায়। পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে তাকায় অরিনের দিকে। বেচারি মেহরাবের পা ধরে জায়ানকে ফিরিয়ে দিতে বলেছে। সাথে আবল তাবল বুলি আওড়ে ক্রমাগত কিছু একটা বলছে। মেজবার কানে সেই সব যাচ্ছে না। অবিকল ১১ বছর আগের সেই দৃশ্য দেখে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অস্পষ্ট স্বরে বলে, এত মিল কিভাবে সম্ভব? তার ভাবনার মাঝে অরিন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে তার দিকে। এক পা জড়িয়ে ধরে কান্নারত স্বরে বলে, দা ভাই, ও দা ভাই, ওকে মাফ করে দাও। ও নির্দোষ, ও কিচ্ছু করেনি। আমি ওকে ভালোবেসেছি। আমি। আর বলতে পারে না অরিন। বুঝে আসে কণ্ঠস্বর, লুটিয়ে পড়ে জায়ানের রক্তে মাখা মেঝেতে। মেজবার স্থির দৃষ্টি তখনও জায়ানের রক্তাক্ত মুখস্মৃতিতে আবদ্ধ। জায়ানকে স্ট্রেচারে তুলতে দেখে হতবাক সুরে ডাকে, জাদ।
নিস্তব্ধ হসপিটালের ভিআইপি ফ্লোরের করিডোরে স্তব্ধ হয়ে বসে আছে ওয়াহিদ পরিবারের সদস্যগণ। মাইমুনা ওয়াহিদ থেকে থেকে বিলাপ করে উঠছেন। ওনার পাশে বসা মোশাররফ ওয়াহিদ থম মেরে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেঝেতে। মেজবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে আইসিইউর বন্ধ দরজার দিকে। অরিনের অবস্থা বড্ড সংকটময়। মাইমুনা ওয়াহিদ বিলাপ করতে করতে মোশাররফ ওয়াহিদের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য হেসে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার মোশাররফ ওয়াহিদ। সামনের নির্বাচনে নিঃসন্দেহে আপনি বিজয়ী ঘোষিত হবেন। এখানে বসে আছেন কেন? গিয়ে আনন্দ করুন, উৎসব উল্লাসে মেতে উঠুন। স্ত্রীর কথা শুনে হতভম্ব মুখে তার দিকে তাকালেন মোশাররফ ওয়াহিদ। অবাক কণ্ঠে শুধালেন, কিসব বলছো মোনা? আমার সন্তান মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি এইসব প্রসঙ্গে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? মাইমুনা ওয়াহিদ কণ্ঠে তেজ নিয়ে বলেন, আমার মেয়ের সম্মান বিকিয়ে যে সিম্প্যাথি পেয়েছেন পাবলিকের কাছে, সেটা সামনের নির্বাচনে জিত হাসিল করার জন্য এনাফ। বুঝতে এত সময় লাগছে আপনার সেটা? বিবেক বিকিয়ে আবেগকে পুঁজি করে জিত হাসিল করা তো আপনার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। ভালো মানুষের অভিনয় করতে করতে সেটা ভুলে গেছেন নাকি? মোশাররফ ওয়াহিদ তিক্ত অপবাদ হজম করতে পারল না। রেগে বলেন, তুমি কি বলতে চাইছো? আমি অরিনের এই অবস্থার জন্য দায়ী? নির্বাচনে জিত অর্জনের জন্য আমি আমার সন্তানের সম্মানহানি করিয়েছি? এত নিকৃষ্ট মনে হয় তোমার আমাকে? মাইমুনা ওয়াহিদ স্পষ্ট গলায় বলেন, আমার অরুর এই অবস্থার জন্য কেবল আপনি দায়ী। বারবার বলেছিলাম ওকে একা ছাড়বেন না। আপনার অতীতের কর্ম সুবিধার না। আমার ফুলের মতো বাচ্চাটার উপর অতর্কিত হামলা হওয়ার সম্ভাবনা প্রবল। শুনেছিলেন আমার কথা? দুশ্চিন্তায় অস্থির মোশাররফ ওয়াহিদ স্ত্রীর এমন কথা শুনে বিরক্ত হয়ে বলেন, বারংবার একই গান গাওয়া বন্ধ করো মোনা। অরিন অ্যাডাল্ট, নিজের সেফটি নিজে সুনিশ্চিত করতে না পারলে সেটা আমার দোষ? অরিন আমারও সন্তান, আমি বাবা হয়ে ওর ক্ষতি চাইবো? ননসেন্সের মতো কথা বলবা না একদম। মাইমুনা ওয়াহিদ দ্বিগুণ তেজ নিয়ে বললেন, অন্যের মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে নিজের ঘরের সন্তান কিভাবে সেফ থাকবে? এই ভাবনা আপনার মস্তিষ্ক নাড়া দেয়নি কখনো? মোশাররফ ওয়াহিদ কিছু বলার পূর্বেই মাইমুনা ওয়াহিদ আবারও বলেন, আমি কাকে কি প্রশ্ন করেছি? আপনার বড় ছেলের দিক থেকে নজর সরানোর ফুসরত পেলে তবেই তো অরণ্যের দিকে ধ্যান যাবে। আমি তো ভুলেই গিয়েছিলাম অরিন আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান। মায়ের কথায় এবার টনক নড়ল মেশবার। তাদের ঝগড়াঝাটি থামাতে এগিয়ে আসে। সামনে এসে মাইমুনা ওয়াহিদের কাছে বসতে নিলে তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেন তিনি। শক্ত কণ্ঠে বলেন, আমার থেকে দূরে থাকো। নেক্সট টাইম আমাকে আম্মা বলে ডাকার দুঃসাহস দেখাবে না। আমি কোনো চরিত্রহীন ছেলের মা হতে চাই না। মেজবা আহত চোখে তাকালো। মোশাররফ ওয়াহিদ এতক্ষণ সব সহ্য করলেও এবার রেগে উঠলেন। স্ত্রীর গালে সপাটে একটা চড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলেন, খুব তেজ বেড়েছে তাই না? খুব ন্যায় অন্যায় হিসেব শিখেছিস? কাকে কি বলছিস সেটা মাথায় রাখ। তোর মতো 2 টাকার মেয়েরা আমাদের পায়ের তলায় পড়ে থাকে জাস্ট একটা এক্সপেন্সিভ লাইফ পাওয়ার সুযোগে। সৌভাগ্যক্রমে সেটা পেয়ে গেছিস বলে খুব দেমাগ বেড়েছে। মাইমুনা ওয়াহিদ গালে হাত রেখে থম মেরে বসে থাকলেন কিছুক্ষণ। মেজবা বাবাকে কিছু বলার আগে তার কানে আসলো জোরালো থাপ্পড়ের আওয়াজ। মোশাররফ ওয়াহিদ গালে হাত রেখে হতভম্ব চোখে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। মাইমুনা ওয়াহিদ তাকে অবাক করে দিয়ে পুনরায় 2টা থাপ্পড় দিয়ে কলারে হাত রেখে তাকে টেনে দাঁড় করিয়ে আরো 2টা থাপ্পড় দিলেন। মোশাররফ ওয়াহিদ কিছু বলার আগে মাইমুনা ওয়াহিদের কণ্ঠে তেজ নিয়ে চিল্লিয়ে বলেন, তোর মতো টাকা পয়সা না থাকলেও স্বভাব আচরণে আমি ছোট লোক নই। টাকার অঙ্কে হিসাব করতে গেলে তোর মানসিকতা এতটাই নিচু যার মূল্য 2 টাকাও নয়। মোশাররফ ওয়াহিদ কিছু বলতে নিলে পুনরায় তার গালে সশব্দে চড় বসিয়ে মেজবার দিকে আঙ্গুল তাক করে মাইমুনা ওয়াহিদ বলে উঠলেন,
টাকা আছে বলে চরিত্র বিকিয়ে দেওয়া তোর কর্ম, আমার নয়। ঘরে স্ত্রী রেখে সো কল্ড ফ্রেন্ডের সাথে অনৈতিক কর্মে লিপ্ত হয়ে এমন চরিত্রহীন সন্তান জন্ম দেওয়া তোর পারিবারিক শিক্ষা, আমার নয়। তোর পাপকে ফুলের মতো যত্ন করে বড় করে তোলা আমার শিক্ষা। অথচ নিজের সন্তানের কদর করার সময়টুকুও তোর হয়নি। ওর মাঝে যতটুকু বিবেক বোধ দেখেছিস সবটা আমার পরিশ্রমের ফল। মোশাররফ ওয়াহিদ অবাক চোখে দেখলেন স্ত্রীকে। কিছু বলতে নিলে মাইমুনা ওয়াহিদ পুনরায় বলেন, শেকড়ের টান বলেও একটা কথা আছে, যার বাপ মা চরিত্রহীন তার সন্তান ভালো হবে এটা আশা করাটাই তো বিরাট বড় ভুল ছিল আমার। আর ওই ভুলের মাসুল দিচ্ছে আমার বাচ্চাটা। তোরা কি ভাবিস ঘাসে মুখ দিয়ে চলি আমি? টিভিতে স্পষ্ট দেখেছি যাদের রক্তাক্ত চেহারা। আমার অরিনের এত বড় সর্বনাশ তোর গুণধর পুত্রের জন্য হয়েছে, সেটা বুঝতে বাকি নেই আমার। মেজবা সবটা শুনে ধপ করে বসে পড়ে বেঞ্চে। শরীরটা রোবটিক ভঙ্গিতে দেওয়ালে ঠেকিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দেয়, নিষ্প্রাণ চোখের দিকে তাকায় সিলিং এর দিকে। অদ্ভুতভাবে 11 বছর আগের সেই জঘন্য অতীত পুনরায় ভেসে ওঠে তার মানসপটে। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করা মাত্রই মেজভার চোখ গেল তার 31তম সিরিয়াস গার্লফ্রেন্ডের ক্রন্দনরত মুখশ্রীর দিকে। বেচারি কেঁদে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। মেজবা ভুরু কুঁচকে এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে অনু? অনিন্দিতা শিকদার সেকেন্ড ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের ব্রাইট স্টুডেন্ট, ছাত্রী হিসাবে দুর্দান্ত। তবে এই প্রথম তার রেকর্ড ভেঙে সদ্য ভর্তি হওয়া আজাদ তাওসিফ নামের এক যুবক চমৎকার রেজাল্ট করেছে। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। এটাই সহ্য হয়নি আহ্লাদী অনিন্দিতার। সবটা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আজাদের হলের কাছে গ্যাং সহ উপস্থিত হয় মেজবা। দু চারটা থাপ্পড় দিয়ে শাসিয়ে বলে, প্রথম পজিশনটা আমার গার্লফ্রেন্ডের, নেক্সট টাইম রেজাল্টের ঘুড়ি নিজের লেভেলে বুঝে উড়াবি। থার্ড ক্লাস ছোট লোকের জন্য মুক্ত আকাশ নয়। তোরা কেবল স্বপ্নের জগতে সীমাবদ্ধ থাকার যোগ্যতা রাখিস। মধ্যবিত্ত পরিবারের সন্তান আজাদ। বাবা মিস্টার আজান তাওসিফ একজন সফল ব্যবসায়ী, মা গৃহিণী। মেজ ভাই শেহজাদ তাওসিফ জায়ান এবং ছোট বোন তাহসিনা তাওসিফকে নিয়ে তার ছোট্ট পরিবার। বুয়েটে চান্স পাওয়ার পর এক বুক আশা নিয়ে পরিবার ছেড়ে হলে এসেছিল আজাদ। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, কিন্তু মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে মানা, এই কথা সে আগে বোঝেনি। আজাদ বড্ড শান্ত প্রকৃতির ছেলে। মেধাবী হওয়ার দরুন আজীবন সময়টা কেটেছে বইয়ের সঙ্গে। অন্তর্মুখী স্বভাবের আজাদের কাছে রেজাল্টটাই সবকিছু। বিমর্ষ হয়ে চিন্তা করলো, যদি এখন ঝামেলায় জড়ায় তবে সে কখনোই জিততে পারবে না। শিল্পপতি বাপের বকে যাওয়া সিনিয়র ভাইয়ের সাথে ঝামেলায় জড়ানো মানে বোকামি করা। তার চেয়ে বরং সংযত হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেভাবেই সময় পার করতে লাগলো। প্রথম স্থানটা ছেড়ে দিলেও দ্বিতীয় স্থান থেকে কখনোই তাকে টলাতে পারেনি কেউ। তার দ্বিতীয় হওয়া নিয়েও অনেক সমস্যা ছিল সিনিয়রদের। নিয়মিত মারধর, অযাচিত রাগ, যা তা বলে অপমানিত হওয়া খুবই কমন দৃশ্য হয়ে গিয়েছিল। তাকে টিচারদের কাছেও খারাপভাবে প্রেজেন্ট করতেও বাদ রাখেনি। একটা পর্যায়ে ক্লান্ত আজাদ হীনমন্যতায় ভুগতে লাগলো। বাসায় কাউকে কিছু বলতে না পেরে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে। চোখে স্বপ্নের বদলে দেখা যেত একরাশ হতাশা। এসবের মাঝে আজাদের কানে একটা সুখবর আসে। তার মেজ ভাই জায়ান ইউরোপের একটা স্বনামধন্য মেডিকেলে চান্স পেয়েছে। কথাটা শুনে তার ভেতর একটা সুপ্ত অভিলাষ জেগে ওঠে। সে চিন্তা করে, এবার ফাইনালে দুর্দান্ত রেজাল্ট করে সে অন্যত্র গমন করবে। তবে সিনিয়রদের ব্যাড বুকসে এসে পড়া মানেই ভার্সিটি জীবন তছনছ, এটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল আজাদ। ফাইনাল এক্সামে দুর্দান্ত ফলাফল করে পুনরায় ডিপার্টমেন্টে সাড়া ফেলে দেয় আজাদ। সবার মুখে মুখে তার নাম। বাসায় ফোন দিয়ে বড্ড উৎফুল্ল কণ্ঠে সকলকে জানায় তার রেজাল্টের কথা। কে জানতো এটাই ছিল তার শেষ ফোন কল। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই উঠে আসে রিপোর্টে।
কারণ হিসাবে জানা যায় গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে গোপন মুহূর্ত ফাঁস হওয়া, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন একটা পদক্ষেপ নিয়েছে আজাদ। অতি শোকে পাথর আজাদের বাবা নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার ছেলে কোনো রূপ কোনো সম্পর্কে জড়িত ছিল না। এটা আত্মহত্যা নয়, এটা খুন। আমি এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। এই একটা ভুল পদক্ষেপে কেড়ে নেয় একটা সুখী পরিবার। মধ্যবিত্তদের গলা উঁচিয়ে প্রতিবাদ করতে নেই, সেটা আবারও প্রমাণিত হয়। আজাদের লাশ নিয়ে যাওয়া হয় বাড়িতে। তাকে দাফন করার পূর্বেই হার্ট অ্যাটাকে মারা যান আজাদের মা। একাধারে পরিবারের দুইটা মানুষকে হারিয়ে ভেঙে পড়ে সকলে। সব থেকে বেশি ভেঙে পড়েন তাহসিনা। জায়ান বুকে পাথর চেপে বোনকে সান্ত্বনা দেয়। সময় পেরিয়ে যায়। আজান তাহসিব তখনও হন্যে হয়ে প্রমাণ খুঁজছিলেন। আজাদের ধারণকৃত ভিডিওটির সত্যতা যাচাই করে জানা যায় যে ওটা সত্য। সব দিকে নেগেটিভ উত্তর আসলেও আজান তাওসিফ বিশ্বাস হারাননি। জায়ানের বিদেশে পাড়ি জমানোর ডেট এগিয়ে আসলেও সে নারাজ বাহিরে যেতে। আজান তাওসিফ আর জোর করেননি। দুই সন্তানকে বুকে আগলে রাখার লোভটা ওনাকে কাবু করে ফেলেছিল। জোহরের নামাজ শেষে আজান তাওসিফ বাসায় ঢুকতেই দেখেন সোফায় গা এলিয়ে বসে আছে আজাদের সিনিয়র নামের সেই বখাটে ছেলেরা। আজান তাওসিফ ভেতরে ঢুকে রাগান্বিত স্বরে প্রশ্ন করে, তোমরা এখানে কেন? ভেতরে কিভাবে আসলে? বের হও এক্ষুনি। এসব শুনে হো হো করে একযোগে হেসে ওঠে তারা। একজন উঠে এসে দরজা বন্ধ করে বলে, আপনার জন্যই আমাদের অপেক্ষা, আসুন ভেতরে আসুন। আজান তাওসিফ ভেতরে ঢুকে এদিকে ওদিকে উকি দিয়ে ছোট মেয়েকে খুঁজলেন। তার উকি ঝুঁকি দেওয়া দেখে মেজবা বিশ্রীভাবে হেসে বলল, আপনার মেয়ে কঠিন বুদ্ধিমতী। এক গ্লাস পানি চেয়েছিলাম, আনছি বলে সেই যে রান্নাঘরে গিয়ে নিজেকে বন্দি করেছে, আর বেরোয়নি। ইমপ্রেসিভ। আপনার সব কয়টা বাচ্চা এত ব্রিলিয়ান্ট কেন? আজান তাওসিফ তাদের জঘন্য ইঙ্গিতের প্রশ্নে দিশেহারা বোধ করেন। কণ্ঠে রাগ ঢেলে বলেন, আমার বাসা থেকে বেরিয়ে যাও নোংরা ছেলে। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। মেজবা কুটিল ভঙ্গিতে হাসে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বেখেয়ালি স্বরে বলে, নো টেনশন, আপনার মেয়ের জামাই হতে আসিনি। বেরিয়ে তো যাবই, তার আগে আপনার মাথা থেকে জাস্টিসের চিন্তাটা বের করা যাবে। আজান তাওসিফ বিরক্ত হয়ে বলেন, আমাকে হুমকি দিয়ে লাভ নেই। আমি পিছুপা হব না। আমার সন্তানের খুন হয়েছে সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ধৈর্যহীন মেজবার মস্তিষ্ক খট করেই গরম হয়ে যায়। রেগে বলে ওঠে, এই বুড়ো, একদম চুপ। এত প্যাচালে ভাল লাগে না। সহজ ভাষায় বলছি, কেস উঠিয়ে নে। তোর আরো দুইটা সন্তান এখনো জীবিত। দরকার পড়লে একটা বিয়ে করে আবার সংসার সাজিয়ে নে। আর ব্যাড বুকসে আসলে জীবন ধ্বংস হয়ে যাবে। সন্তানের বয়সী ছেলের এহেন আচরণে থমকে যান আজান তাওসিফ। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন স্রেফ। মেজবা বিরক্ত হয়ে বলে, আপনার কৌতূহলী প্রশ্নের সব জবাব আমি দিব, তবে আপনাকে কেস উঠিয়ে নিতে হবে। আজান তাওসিফ কিছু একটা ভেবে বলেন, ঠিক আছে বলো। মেজবাহ হামি দিয়ে বলতে শুরু করে, আপনার ছেলে একটু বেশি ব্রিলিয়ান্ট ছিল। আমার গার্লফ্রেন্ডকে টপকে টপার হওয়ায় বড্ড শখ ছিল তার, তাই একেবারে টপকে দিয়েছি। সে আগে থেকেই আমাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। সেদিন সন্ধ্যার পর গিয়ে ওকে মারধর করে ছাদে নিয়ে যায়। এরপর ওকে দুটো অপশন দিয়েছিলাম। আজান তাওসিফ উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, কি অপশনস? মেজবা বিরক্ত হয়ে বলে, আমাদের স্মাগলিং সেক্টরে কাজ করতে হবে, নয়তো মৃত্যু চুজ করতে হবে। সে সেকেন্ড অপশন নিয়ে চুজ করেছে, তাই তাকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। লাথিটা আমিই মেরেছিলাম, এই যে এই পা দিয়ে। কথাটা বলে বাম পাটা নাড়িয়ে দেখালো, যেন খুব মজার কিছু বলছে। আজান তাওসিফের বুকটা কেঁপে ওঠে। ভাঙা গলায় প্রশ্ন করেন, কি বলে বাধ্য করা হয়েছিল ওকে? আর ওইসব ভিডিও, ওগুলো কি? মেজবা কুটিল হেসে বলল, হ্যাঁ, আপনারা একটু বেশি ব্রিলিয়ান্ট। কোথায় কান্নাকাটি করবেন তা নয়, ঠিক মূল পয়েন্ট ধরে বসে আছেন। আপনার গুণধর পুত্রের গোসলের ভিডিও ধারণ করা হয়েছিল। এরপর সেটা দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। আপনার অতি নাজুক পুত্র এতেই দম ছেড়ে দিয়েছিল।
আজান তাওসিফ রীতিমতো আঁতকে ওঠেন। আজান আজাদ তার প্রথম সন্তান, তার প্রতি আবেগটা অন্যরকম। সেই সন্তানের বিষয়ে এরকম কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি। হুঁশ হারিয়ে বলেন, নোংরা নর্দমার কীট কোথাকার, বেরিয়ে যা আমার বাসা থেকে কাপুরুষের দল। আমার সন্তানকে আমি জাস্টিস পাইয়ে দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথায় রেগে ওঠে মেজবা। শুরু হয় তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে রাগে অগ্নিশর্মা হয়ে আজান তাওসিফের গায়ে হাত তোলে মেজবা। আজান তাওসিফ পাল্টা আঘাত করে মেজবার বাবা মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে। মেজাজ খুইয়ে আজান তাওসিফের গলা চেপে ধরে মেজবা। রান্নাঘরের ভেন্টিলেটর থেকে এই দৃশ্য দেখে হুড়মুড়িয়ে দরজা খুলে বেরিয়ে আসে তাহসিনা। বাবার দিকে ছুটে যাওয়ার আগেই তার শরীর ছুঁয়ে দেয় অপবিত্র কয়টা মাতাল হাত। রাগে মানবিকতা হারিয়ে ধারালো রামদা দিয়ে তাহসিনার সামনে জবাই করা হয় আজান তাওসিফকে। সেই সময় হিসিয়ে মেজবা বলে, জাস্টিস জাস্টিস লাগবে তাই না? কথা বলার জন্যই? কণ্ঠনালী অক্ষত না থাকলে কথা কিভাবে বলবি সেটাই দেখব। কথা বল, বলছিস না কেন? বলেই জোরালো কোপে মাথাটা আলাদা করে। সাথে সাথে রক্ত ছিটকে পড়ে মেজবার শরীরে। আলাদাকৃত মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে মাথাটা তাহসিনার কোলের কাছে ছুঁড়ে মারে মেজবা। হতভম্ব মেয়েটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। ঠিক সেই সময় শোনা যায় কলিং বেলের শব্দ। এটুকু মনে পড়তেই হাঁসফাঁস করে ওঠে মেজবা। জোরে সোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে। পুরো শরীর জুড়ে কম্পন। বাকি অংশটুকু মনে করতে চাইল না সে। নিজেকে সামলে পুনরায় এগিয়ে গেল আইসিইউর বন্ধ দরজার সামনে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে বললেন, একমাত্র সৃষ্টিকর্তাই শেষ ভরসা, পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। হসপিটালের সামনে নেমেছে আম জনতার ঢল। ধর্ষকের শাস্তি চেয়ে হসপিটালের বাহিরে সমবেত হয়েছে অরিনের ভার্সিটির কিছু শিক্ষার্থী, বিশেষ শিল্পপতি ও রাজনীতিবিদ, এবং তাদের ঘিরে সাংবাদিকদের আনাগোনাও স্পষ্ট পরিলক্ষিত। হসপিটালের কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে এত ভিড় সামলাতে। কিছুক্ষণ পর হসপিটালের সামনে উপস্থিত হয় দুটো কালো রঙের গাড়ি। দায়িত্বরত দারোয়ান তৎক্ষণাৎ গেট খুলে সালাম দেয়। প্রথম গাড়ির দরজা খুলে অস্থির পায়ে হসপিটালের দিকে এগিয়ে যায় মেহরাজ ওয়াহিদ মেসবাহ, স্ত্রী সোফিয়া রেহবার এবং তার মা। দ্বিতীয় গাড়িটা থেকে বের হয়ে আসে মেহরাব এবং তার পিয়ে কৌশিক মজুমদার। দুজনে অফিসিয়াল গেটআপে হাজির হয়েছে দেখে অনেক মানুষ উৎসুক চোখে দেখছে তাদের। সোফিয়া 5 মাসের উঁচু পেটটা সামলে দ্রুত হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে। পেছনে থেকে তার মা বলে, ধীরে সুস্থে হাঁটতে পারিস না? বাচ্চাটার কিছু হলে মেসবাহ তোকে তুলে আছাড় দিতে দুবার ভাববে না। চিন্তায় অস্থির সোফিয়া দ্রুত কদম চালিয়ে সামনে যেতে যেতে বলল, ওই মানুষটা বড্ড একা মা, ওর আমাকে দরকার, ভীষণ দরকার। হসপিটালের ভিআইপি ফ্লোরে এসে লিফট থামতেই একে একে বের হলো মেহরাব, কৌশিক, সোফিয়া এবং তার মা। সোফিয়া দ্রুত কদমে এগোতে নিলে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ সোফিয়ার মা টেনে ধরে তার ডান হাতের কবজি। সোফিয়া চোখ খুলে বড় বড় শ্বাস নেয়। সম্পূর্ণ দৃশ্য দেখে সোফিয়ার মা শায়লা রেহবার হাহুতাশ করে উঠলেও মেহরাব শান্ত সুরে বলে, এই সময় এতটা অসাবধানতা বাচ্চার জন্য ক্ষতিকর। সোফিয়া কথা না বাড়িয়ে সাবধানে সামনে এগোতে থাকে। সামান্য এগোতেই চোখে পড়ে শাশুড়ি এবং শ্বশুরকে। তাদের সামনে দাঁড়িয়ে সালাম বিনিময় করে টুকটাক কথা বলে সোফিয়া অস্থির চিত্তে শুধাল, আম্মা আপনার ছেলে কোথায়? মাইমুনা ওয়াহিদ রক্তিম চোখে তাকালেও বাহিরের মানুষের সামনে সিন ক্রিয়েট করতে চাইলেন না। অস্বাভাবিক শান্ত স্বরে বললেন, সামনের কেবিনের দিকটা চেক করে দেখো, ওইদিকেই আছে সম্ভবত। নিজের মাকে রেখে ঝটপট উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠে সোফিয়া বলল, আমি একটু আসছি। কেউ তেমন একটা নজর দিল না সেদিকে, তবে সোফিয়ার মা খানিকটা বিরক্ত হলেন। মেহরাব তীক্ষ্ণ নজরে পরখ করল সবটা। কৌশিক সোফিয়ার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়য় বলল, স্বামী পাগল মহিলা কোথাকার। মেহরাব এতক্ষণ নীরব থাকলেও এবার গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করল।
মোশাররফ ওয়াহিদ চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমাদের পরিচয়? মেহরাব নিজের পরিচয় দিয়ে বলল, মিস অরুণিকা ওয়াহিদের কি অবস্থা? ডক্টর কি বলেছেন? মোশাররফ ওয়াহিদ দুঃখী কণ্ঠে বললেন, বাঁচার সম্ভাবনা খুব কম। আমার বাচ্চাটাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ওই জানোয়ার। মেহরাব নির্লিপ্ততা সুরে বলল, আপনারা রেপ কেসের ডায়েরি করেছিলেন, তবে যতটুকু ইনভেস্টিগেট করে আমরা জেনেছি দ্যাট ওয়াজ নট অ্যা রেপ কেস। মোশাররফ ওয়াহিদ বিরক্ত হয়ে বললেন, অনলাইনের ভিডিওগুলো স্পষ্ট প্রমাণ সবকিছুর। এর বেশি কিছু আমি জানি না, জানতেও চাই না। আমার ফুলের মতো বাচ্চাটার জীবন ধ্বংস করে দিয়েছে ওই বাস্টার্ড, ওর ফাঁসি হওয়া উচিত। তোমরা প্রসিডিওর স্টার্ট করো। তোমার সিনিয়রদের সাথে আমি কথা বলে নিব। কথাগুলো শুনে মেহরাব তাচ্ছিল্য হেসে বলল, সরি স্যার, বাট আইন সবার জন্য সমান। আপনাদের প্রসেস মানতে হবে এবং আসল সত্যটা উদ্ঘাটন করতে আমাদের সহায়তা করতে হবে। অন্যথায় আমরা ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হব, যেটা আপনাদের জন্য খুব একটা সম্মানজনক হবে না। মোশাররফ ওয়াহিদ দাঁতে দাঁত পিষলেন। বিড়বিড়য় বললেন, সবাই বৃহৎ জ্ঞানী। স্ট্যাটাসের থেকে চাপার জোর বেশি হয়েছে। সব কয়টাকে দেখে নিব। এই মেসবাহ অপদার্থটা কোথায় গিয়ে দুঃখ বিলাস করছে কে জানে। আজকের দিনটায় কুফা। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিলেন মাইমুনা ওয়াহিদ। মেহরাবের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করেন, জাদ কেমন আছে? ডক্টর কি বলেছে? মেহরাবের ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে গেল। নিজেকে সামলে উত্তর দিল, সৌভাগ্যক্রমে ওনার হার্ট ডান সাইডে। গুলিটা বাম সাইডে লাগা, কারণে এখনও শ্বাস নিচ্ছেন, তবে অবস্থা ক্রিটিক্যাল। বাঁচার সম্ভাবনা অনলি 10%। মাইমুনা ওয়াহিদ কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, পিস্তলে কি অরিনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মেহরাব বুঝল মাইমুনা ওয়াহিদের চিন্তা। হাজার হেক মায়ের মন। খানিকটা ইতস্তত করে উত্তর দিল, রিপোর্ট এখনও আসেনি ম্যাম। বিষয়টা শনাক্ত করা যায়নি এখনও। মাইমুনা ওয়াহিদ বুকে পাথর চেপে রেখে বললেন, বাবা, আমার নম্বরটা রাখো। রিপোর্ট আসলে সাথে সাথে একটু জানিয়ে দিও। এই উপকার করলে আমি কৃতজ্ঞ থাকব। মেহরাব প্রফেশনাল ক্যারেক্টার থেকে বেরিয়ে কোনো দ্বিধা ছাড়া এগিয়ে গেল মাইমুনা ওয়াহিদের সামনে। হাঁটু গেড়ে ফ্ল্যারে বসে উনার চোখে চোখ রেখে বলল, ম্যাম, আমি আপনার সন্তানের মতো। এই সামান্য বিষয়ে এতটা ফর্মালিটি দেখানোর প্রয়োজন নেই, তবে আমার অনুরোধ থাকবে, একটুখানি নিজের খেয়াল রাখুন। রিপোর্ট যায় আসুক, আপনাকে আপনার সন্তানের জন্য লড়তে হবে, এটা সুনিশ্চিত। আপনি এই সময়ে মনোবল হারালে আমরা অরুণিকা ওয়াহিদ অরিন নামক এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলব। এইটুকু সান্ত্বনা ভেঙে গুড়িয়ে দিল মাইমুনা ওয়াহিদের নিরেট সত্তা। বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। মেহরাব আগ বাড়িয়ে কিছু না বলে সোফিয়ার মাকে ইশারায় বলল, উনার খেয়াল রাখুন। কথাটুকু বলে ত্রস্ত পায়ে স্থান ত্যাগ করে মেহরাব এবং কৌশিক। কত শত সত্য উন্মোচন বাকি সেটা কেবল সময় বলবে। মেসবাহর পুরো নাম মেহরাজ ওয়াহিদ মেসবাহ, যারা ভুলে গেছেন তাদের জন্য রিমাইন্ডার। ভাবলেশহীন ভঙ্গিতে গায়েলিয়ে বেঞ্চে বসে থাকা মেসবাহর সামনে ছোট ছোট কদম ফেলে উপস্থিত হয় সোফিয়া। মেসবাহর একদম সামনে দাঁড়ালেও নির্বিকার মেসবাহ তাকে খেয়াল করেনি। সোফিয়া এবার পূর্ণাঙ্গ দৃষ্টি রাখল মেসবাহর উপর। সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজ বড্ড অগোছালো। ফর্সা চেহারায় রক্তিম ভাব, চোখের নিচে হালকা কালচে দাগ, ইন করে রাখা শার্টটা এলোমেলো, হাত ঘড়িটা উল্টো পড়েছে। সবসময় ফ্যাশন নিয়ে সচেতন থাকা মানুষটা কুচকানো শার্ট পরেই বেরিয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে ভেতর থেকে। সোফিয়া সামান্য এগিয়ে গিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। দু হাতে মেসবাহর মুখটা ধরে সামান্য উপরে তুলে বলে, আমার দিকে তকান। মেসবাহ নজর মেলাতে পারে না। সোফিয়া আবারও একই কথা বললে মেসবাহ নিরুত্তর থাকে। কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতাপের অশ্রু। সোফিয়ার অন্তঃকরণ বিচলিত হয়। অস্থির কণ্ঠে বলে, মেহরাজ, আমার মেহরাজ, কি হয়েছে?
তাকান আমার দিকে। প্রিয় নারীর সংস্পর্শে এসে মেসবাহ মোমের মতো গলে যায়। সোফিয়ার কোমর ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অস্ফুট স্বরে বলে, অতীত আমাকে ধ্বংস করে দিল সফি। আমার সবকিছু কেড়ে নিল। একটা ভুল আমার আজীবনের সুখ নিশ্চিহ্ন করে দিল। আমি পাপী, তবে শাস্তি কেন নির্দোষের ঘাড়ে পড়ল? আমি পারছি না সফি, আমি ক্লান্ত। মেসবার আকস্মিক কেমন ঝাপটে ধরায় সোফিয়া কিঞ্চিত ব্যথা পেল। নিজেকে সামলিয়ে মেসবার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি অতীতের মেসবার নেই মেহরাজ। আপনি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অতীত পাল্টানো যায় না, তবে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবটা জানেন এবং উনি যা করেন ভালোর জন্য করেন। হতাশ হবেন না প্লিজ। মেসবাহ সোফিয়ার নরম উদরে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলে, আমার শাস্তি আমার কলিজার টুকরোটা কেন পেল? আমার ভেতরটা অনুতাপে কুকড়ে যাচ্ছে। আমি ব্যর্থ, আমি লজ্জিত। আমি অপরাধ স্বীকার করে প্রস্তুত ছিলাম, তবুও কেন আমার বোনটাকে মাসুল দিতে হলো? সোফিয়া, আমি নিতে পারছি না এসব। আম্মা লে, আমি যা রজ মেসবাহকে অস্থির হতে দেখে সোফিয়া আরেকটু ঘনিষ্ঠ হয়ে একদম মিশে যায় মেসবাহর বাহুবন্ধনে। পিঠে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুসশোস, একদম কাঁদবেন না। যা হয়ে গেছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। ভুল যেহেতু আমরা করেছি, তাই অরুণীর জীবনটা গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের অরুণী ভীষণ ভালো থাকবে মেহরোজ, আমরা ওকে বেস্ট লাইফ দিব। আপনি ভেঙে পড়লে আমরা অরুণীকে চিরতরে হারিয়ে ফেলব। আপনি সেটা চান? মেসবাহ বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলালো, অর্থাৎ না। সোফিয়া সামান্য সরে আসতে নিলে আচমকা ব্যথায় সূচক শব্দ করে ওঠে। মেসবাহ যেন হুঁশে ফিরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আলতো করে নিজের কোলে বসায়। ব্যগ্র কণ্ঠে বলে, আর ইউ ওকে সফি? বাবু ঠিক আছে? ব্যথা পেয়েছ? ডক্টর ডক। সোফিয়া চোখমুখ কুঁচকে বলে, অস্থির লাগছে। বোরকা নেকাবটা খুলে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগত। মেসবাহ তড়িঘড়ি করে ওকে কোলে তুলে পাশের কেবিনে নিয়ে যায়। ফ্লোরটা সম্পূর্ণ বুক করা, সম্পূর্ণ এক্সেস এখন ওয়াহিদ ফ্যামিলির হাতে। এজন্যই মেসবাহকে বেগ পোহাতে হল না। দ্রুত কেবিনে ঢুকে দরজা লক করে সোফিয়ার বোরকা হিজাব সরিয়ে দিতে দিতে বলে, এসব এখন কেন পড়েছ? তুমি জানো না তোমার শ্বাসকষ্টের তীব্র সমস্যা আছে? সোফিয়া স্মিত হেসে বলল, আমার শরীরের 1 ইঞ্চি অংশ অন্য পুরুষের নজরে আসার আগে আমার মৃত্যু হোক। আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার সর্বত্রে কেবল আপনার অধিকার আছে মেহরোজ। আপনি ব্যতীত অন্য পুরুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি আমার জন্য হারাম বলে আমি জানি। মেসবাহ ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, আই ডোন্ট ডিজার্ভ ইউ। তুমি পবিত্র, অথচ আমি পাপের রাজত্বে রাজ করা এক দুশ্চরিত্র সত্তা। ইউ ডিজার্ভ বেটার। সোফিয়া ম্লান হেসে বলল, আপনি আমার কাঙ্ক্ষিত এবং একমাত্র ঠিকানা। এর বাহিরে কোনো যুক্তি, তর্ক, ন্যায়, অন্যায় কিংবা পাপ পবিত্রের হিসাবে আমি যেতে চাই না। ভাগ্যের ফেরে আপনাকে পেয়েছি, আপনাকে ঘিরেই আমার সমস্তটা বিলীন করেছি। শেষ মুহূর্তে এসে আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করলে আমি আপনাকে কখনো মাফ করব না মেহরাজ। মেসবাহ নিশ্চুপে সবটা শুনে কাতর চোখে তাকিয়ে বলে, বদদোয়া সইবার সক্ষমতা নেই সফি। দোহাই লাগে একটু শান্তি দাও। সোফিয়া মেসবাহর বুকে মাথা রেখে বলে, আমাকে বুকে নিয়ে একটু ঘুমাবেন? মেসবাহ অস্থির চিত্তে বলে, অরির অবস্থা খুবই ক্রিটিক্যাল সফি। এই অবস্থায়। কথা শেষ করতে না দিয়ে সোফিয়া বলল, আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের অরুণীর কিচ্ছু হবে না। অরুণীকে সামলাতে হলে আপনার সুস্থতা জরুরি। মেসবাহ আর কথা বাড়াল না। চুপচাপ ভদ্র বাচ্চার মতো সোফিয়াকে বুকে আগলে নিয়ে চোখ দুটো বুজে ফেলল। গত 3 দিন যাবৎ নির্ঘুম মেসবাহ কিছুক্ষণের মাঝে তলিয়ে গেল গভীর নিদ্রায়। স্বপ্নে ভেসে উঠল অতীতের আরেক খণ্ডচিত্র। আজান তাওসিফের খণ্ডিত লাশ দেখে তাহসিনা রীতিমতো আতক উঠেছিল। কাটা মাথাটা বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল। চোখ দুটো বিভৎসভাবে তাকিয়েছিল তাহসিনার ক্রন্দনরত মুখের দিকে।
মেয়েটা চিৎকার দিয়ে পেছনে সরে যেতে নিলে মেসবাহর বাকি বন্ধুরা হো হো করে হেসে ফেলে। একজন তাহসিনার গাল ছুঁয়ে দিয়ে বলে, ভয় পেলে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। ভয় পেয়ে আমাদের জড়িয়ে ধরলে সেটা আরো ভালো লাগতো। ও কথাগুলো সুর টেনে বলে মেসবাহর এক বন্ধু। সদ্য বাবা হারানো এতিম মেয়েটা তখনও নিষ্পলক চেয়েছিল বাবার ছিন্ন ভিন্ন দেহের দিকে। টপটপ করে গড়িয়ে পড়া রক্ত দেখে ক্ষণে ক্ষণে শঙ্কিত হয়ে জোরসড় হয়ে যাচ্ছিল। অতিরিক্ত শকে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, অথচ নোংরা কীটগুলো তা বোঝেনি। কতগুলো হাত নানান অশ্লীল ভঙ্গিতে ছুঁয়ে দেয় তাহসিনার অপরিপক্ক শরীর, অথচ মেয়েটা তখনও ঠাহর করে উঠতে পারেনি। আচমকা কলিং বেলের শব্দে উপস্থিত 11 জন যুবক খানিকটা ভীত হয়। মেসবাহ সবাইকে চুপ করতে বলে আজান তাওসিফের খণ্ডিত দেহ একত্রে করে সোফার কভার দিয়ে ঢেকে দেয়। তারপর লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে এগিয়ে গিয়ে পিপ হলে চোখ রাখতেই দেখে জায়ানকে। মাথায় টুপি পরিহিত স্নিগ্ধ জায়ানকে দেখে মেসবাহ শয়তানি মস্তিষ্কে আরেক বুদ্ধি খেলে যায়। ক্যাম্পাসে আজাদের লাশ দেখতে গিয়ে মেসবাহ র্যাগিং সম্পর্কে জেনে তার গালে সাপটে দুটো চড় বসিয়েছিল জায়ান। সুযোগ মেলেনি বিধায় বদলা নেওয়া হয়নি। আজ যখন সুযোগ মিলেছে তখন হাত ছাড়া করার কোনো মানে হয়? জায়ানকে অবাক করে দিয়ে গেট খুলে মেসবাহ আমোদিত গলায় বলে, ওয়েলকাম মেজো ব্রিলিয়ান্ট, কেমন আছো? জায়ান ভ্রু কুঁচকে রাগান্বিত স্বরে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমার ভাই জীবিত নেই আপনার জার্গ ফুলফিল করার জন্য। কথাগুলোতে লুকিয়েছিল একরাশ যন্ত্রণা, অথচ মেসবাহ সেসব শুনে হো হো করে হেসে বলে, তাতে কি? তোমার বোন তো আছে। আজাদের থেকেও তোমার বোনকে র্যাগ দিতে আমি বেশি ইন্টারেস্টেড। তুমি চাইলে এই ইন্টারেস্টিং খেলায় দর্শক হতে পারো। জায়ান রেগে উঠে একটা ঘুষি মারে মেসবাহর মুখে। ড্রাগ এডিক্ট মেসবাহর শরীরে যেন অমানুষ ভর করে। জায়ানকে ভেতরে নিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। জায়ান নিভু নিভু চোখে এক পলক বোনের দিকে তাকাতেই দেখে তাহসিনা একদৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা লাল তরলের দিকে তাকিয়ে আছে। ঘণ্টা খানিক পর মুখের উপর এক পশলা পানির ঝাপটা পড়তেই আস্তে ধীরে চোখ মেলে তাকায় জায়ান। শরীরের অস্বাভাবিক ব্যথা খানিকটা হালকা লাগলেও মনে হচ্ছে কোনো এক স্বপ্নের দুনিয়ায় বাস করছে সে। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে, তবে মেয়েলি কান্নার সুরে সেই বিভ্রম কেটে যায়। চোখ মেলে সামনে তাকাতেই দেখে তার বোনকে মেসবাহর এক বন্ধু বলছে, তুমি জামা খুলে বিবস্ত্র না হলে মেসবাহ এক্ষুনি তোমার ভাইয়ের গলাটা শরীর থেকে দিবে, ঠিক তোমার বাবার মতো। ইয়োর কাউন্টডাউন স্টার্টস নাও। 1, 2, 3। তাহসিনা চিৎকার দিয়ে কাঁদছে। এতিম মেয়েটা তার শেষ আশ্রয়টা কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না বলেই নিজের সম্ভ্রম হারাতে দ্বিধা করল না। স্রেফ সৃষ্টিকর্তার নিকট জানিয়ে রাখল এক নীরব আর্জি। জায়ান নিভু নিভু চোখে ওসব দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার হাত, পা এবং মুখ বাঁধা। সামনে একটা বড় রামদা নিয়ে বসে আছে মেসবাহ। মুখে কিছু বলতে না পারলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে জায়ান বোঝাতে চাইল, এমন করিস না বোন। সম্মান বিকিয়ে বাঁচার চাইতে সম্মানের সহিত মরে যাওয়া ঢের ভালো। তাহসিনা শুনল না। তাদের কথামতো দেহের আবরণ ত্যাগ করলে সকলে হৈ হুল্লোড় করে ওঠে। তাহসিনা লজ্জায় দু চোখ বুজে কেঁদে ওঠে। মেসবাহর এক বন্ধু শীস বাজিয়ে বলে, ডেড ড্রপ গর্জিয়াস লেডি। এমন মাল লুকিয়ে রাখলে হয়? আজকে একটা খাসা লাঞ্চ হবে। জায়ানের গলার কাছের রামদাটা এবার হৃৎপিণ্ডের কাছে এনে মেসবাহ বলল, এই অপরূপ সৌন্দর্যের ভাগ নির্বোধহয় কোনো জোরজবরদস্তি ছাড়া আমার ফ্রেন্ডদের মাঝে বিলিয়ে না দিলে তোমার পরিবারের চতুর্থ সদস্যকে কুরবানির পশুর মতো জবাই করা হবে। সো, আর ইউ রেডি হানি? তাহসিনা চিৎকার করেনি। নিজেকে বিলিয়ে দিয়েছিল সেই পশুদের হাতে, তবে মেসবাহ সেদিকে ধ্যান দেয়নি।
সে তো জায়ানকে শাস্তি দিতে ব্যস্ত ছিল। তাহসিনার মুখ থেকে সামান্য যন্ত্রণা মিশ্রিত চিৎকার শোনা গেলে সাথে সাথে জায়ানের বুকে রামদা দিয়ে একটা করে টান দেওয়া হতো। তাহসিনা জ্ঞান হারানোর আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে তার ভাইকে বাঁচাতে। পরিশেষে সফল হলেও মেয়েটা নিজেই প্রাণ ত্যাগ করে সেই পাশবিক নির্যাতনের ফলে। মেসবাহ বন্ধুরা যখন বিষয়টা টের পায় তখন বহু দেরি হয়ে গেছে। ক্ষত বিক্ষত শরীরটার একটা অংশ ও অক্ষত ছিল না। সবাই বেশ ভয় পেয়ে যায়। তিনটা লাশের অবস্থা দেখে বুঝতে বাকি থাকবে না যে এগুলো মার্ডার। ওরা বুদ্ধি করে প্রথমে আজাদ তাওসিফের লাশে আগুন ধরিয়ে দেয়। মানুষ পোড়ার বিকট গন্ধে কয়েকজন তৎক্ষণাৎ বমি করে ফেলে। মেসবাহ বুঝে এভাবে কাজ হবে না। 3 জনকে 3 জায়গায় রেখে অতঃপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুড়িয়ে মারা হয়। সেই অগ্নিসংযোগে জলে পুড়ে আঙ্গার হয়ে যায় এক সুখী পরিবার। সৌভাগ্যক্রমে বেঁচে যায় এক দুর্ভাগা, যার অস্তিত্ব টিকে থাকে কেবল প্রতিশোধের নেশায়।